গল্প কথা। এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয়। আজ থেকে শুরু হলো এই গল্প কথা অডিও স্টোরি ইউটিউব চ্যানেল। প্রত্যেক মাসে যে কোনো ২টো বা ৩টে বৃহস্পতিবার নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন গল্প কথা। গল্প কথার আজকের গল্প আতঙ্কের রাত, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথ ঘাট জলে ডুবে গিয়েছিল এক্কেবারে। যানবাহন চলাচল পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধেবেলায় অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কতদিন দাড়ি কামায়নি। বললাম, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট ও সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি। সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা তোর? অবনী তার করুণ চোখ দুটো দুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে। কেন? হঠাৎ এইরকম মনে হবার মানে? অবনী বলল, তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম একা টিকতে পারছি না রে। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখেও আনতে নেই। কাপুরুষের মতন আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে মাস দুয়ে হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আর একজন অস্তিত্ব অনুভব করছি। কে সে? তাহা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধহয় না, ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার ভাইয়ের জন্ম ওই বাড়িতেই। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না, কখনো না। এমনকি দিন ১৫ আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখল। তারপর বলল, তুই যখন নিজে যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না। তবে তুই গেলে আমি খুশি হব। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আর একজন উপস্থিতি সত্ত্বেও ওই সব ঘটে কিনা। যদি যাস তো এখনই চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর ১ দিন থেকে আবার তোকে সঙ্গে করে নিয়ে আসবো। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। অবনী বলল, তাহলে খুব ভালো হয় রে। আমার এখন মাথা ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনও একা থাকতে পারবো না। সবসময়ের জন্য আমার একজন সঙ্গী আমার অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। তারপর আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোবার পরে ঘুম। ঘুম যখন ভাঙলো তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ওহ, কতদিন যে এমন আরামে ঘুমোয়নি। আমার তো একদম ইচ্ছা করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম,
তোর ওখানে যাবার গাড়ি কখন? সেই বেলা 1টায়। সে কি, সারাদিন আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়িতেই যাব। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর হাওড়া প্যাসেঞ্জারে 3টের মধ্যে ত্রিবেণী। এখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। বহুদিনের পুরনো বাড়ি, ছোট্ট, দোতলা। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতন আর চোখে সবকিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়ি থেকে দোতলার ও শোবার ঘরে ঢুকলাম, ওর ল্যাবরেটরিতে নিচে। একপাশে খোলা ছাদ, ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়ি গিয়ে মুখ হাত ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো, এখানে দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব রাত্রে। কিন্তু তুই বেশি দেরি করিস না। না রে বাবা না, তোকে একা রেখে আমিও কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশে একজন বয়স্ক মহিলা আমাকে ডাকলে, বাবা শোনো। আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হয়ে। কেন বলুন তো? তুমি এসেছো খুব ভালো হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার, মাঝরাত্রির হলেই চিৎকার করবে আর ঘরময় ছোটাছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে এখনই খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেই জন্যই এসেছি মা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগে ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলাবলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, ও আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্য আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু একে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ বলে মনে করেছি। দোকানের লোকের বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে হঠাৎ এরকম হয়ে যেতে দেখছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ও প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভাববেন মিথ্যা কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ, তো শুনি না কি ব্যাপার। শুনুন তবে। সেদিন রাত্রে অবনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ি বিষ্টুদা ছুটে যায়। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। কিরকম? অবনীদা নিচের দরজায় খিল দিয়ে উপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়। সেদিন অবনীতার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে উপরের দরজা ধাক্কা দিলাম। অবনীতার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্রে বলে উপরে ঘরের দরজাটাও খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীতা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাড়িতে অবনীতা একা থাকে, সেই বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্টুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না। আমি বললাম, দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করেছি। তাই বলছি, আজ রাতে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমার কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথা রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো নিচের দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ করে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু ঘুরে আসি। কোথাও না, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল।
ঘরে বসে রাতের খাবার তৈরি করা যাক। কি খাবি বল? সেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালে রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানাতাম। এর মধ্যে আমিও জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যার পর থেকেও হয়, কখনো মাঝরাতে। অবশ্য যদি থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনে নানা রকম কল্পনা করতে লাগলাম। এখানে কি ঘটে না ঘটে তাই নেই। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবে কাটল। আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানার দুপাশে শুলাম। শুয়ে শুয়ে গল্প করছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে ঘেঁষে সরে এসে বলল, এবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই তো সে, ওই দেখ। আমি শুয়ে শুয়ে জানালার দিকে তাকালাম। দেখলাম জানালার ঘষা কাছে ফক পড়া 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলোমেলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ঠক করে একটা দেশলা জ্বালানোর শব্দ হলো। তারপর দেখা গেল টেবিলে বাতিটা জ্বলছে। এই ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বাললো এই বাতি? কে কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কার। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সে বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল বলে একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় ও দেখি। অবনী বলল, না না, খেপেছিস? ও আমায় রোজ ওইভাবেই ডাকে, আমি যাই না। আয় আয় বলছি। আমার বড় ভয় করছে। ভয় কি? আজ তুই একা নয়, আমি তো আছি তোর সঙ্গে, আয়। আমি প্রায় জোর করে ও হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা 2 হাত হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যেই ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল, তালাটাও আপনি খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা একটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও, কথা কওছো না কেন? বলো তুমি কে? অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরী কণ্ঠস্বর, আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমার দুটি পায়ে পড়ি। আমি ভয় ভয়ে বললাম, কে কে কে- কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরী জ্যোৎস্নার মতো হালকা শরী অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়ার শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বার করে টেবিলের উপর রাখলো, রেখে আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে গিয়ে খামটা খুলতেই তার ভিতরে এই কিশোরী একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোটার দিকে তাকিয়ে আমি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃতি হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেকে বেরিয়ে আসছে। উফ, কি বীভৎস সেই দৃশ্য! আরও দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে উঠে বলল, এখনো হা করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যার সহ্য করতে পারছি না। এখনই এটাকে নষ্ট করে দাও, ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলে কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই। কিন্তু জেনে রেখো, যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদের দেওয়ালের ছবি হয়ে আমি কিছুতেই টিকে থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটা ছিঁড়ে কুচি কুচি করে দেশলায় জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর 2 আগের তোলা। চুচুড়ায় হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম।
কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়েটির ছবি চাইলেন, জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরে বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর দুয়ের আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিক কি, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয় আমার সঙ্গে আর দেখা করেননি। আমিও ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছে, সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন। কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়েও নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম, কিন্তু এই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি, বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমার শাসাতে থাকে, ভয় দেখায়। সেই জন্য নিচের ঘরে ঢোকা আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। সে নেগেটিভটা আছে, আছে দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নিবদ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে পড়ে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমলো। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছি। অবনী বলল, নিশ্চয়। এরপরও অবনীর বাড়িতে আমি দিন দশেক ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রব ও বাড়িতে আর কখনো হয়নি, এখনও না। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদীপ। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ গল্পকথার প্রথম এপিসোড এখানেই শেষ হচ্ছে। এরপরে অন্য কোনো দিন নতুন এপিসোড নিয়ে আবার আসবো।